এই যে এখন লাস্ট বোর্ডের এদের কিছু বোর্ডের লোক জুয়া মানে আমরা জানি যে ফিক্সিংয়ের সাথে জড়িত অলরেডি রিজাইন করেছে। এই সব জিনিসগুলি যখনই আপনারা অন্য অন্য দেশের সাথে অন্যভাবে অক্রিকেটারদের হাতে চলে গেছে, সেই অক্রিকেটারের হাতে চলে যাওয়ার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে ঠিক ওই মুহূর্তে আমরা বিশ্বকাপ খেলতে যায়নি এবং কূটনীতিকভাবে ব্যর্থ হয়েছি। এটা অনেকভাবে হ্যান্ডেল করা যেত। মোস্তাফিজের এটা আমি মনে করি আমার হাতে যদি থাকতো, এটা 1-2 ব্যাপার ছিল। আমাদের এখানে সফরে গিয়ে জয়সার সাথে মিটিং করে যে আমরা মুস্তাফিজদেরকে ঠিক আছে তোমরা ফেরত নাও, বা আমাদের এইটাকে অন্যভাবে কূটনীতিকভাবে এইটাকে যদি হ্যান্ডেল করে এই সমাধান করলে আমরা ওয়ার্ল্ড কাপও খেলতাম এবং ক্রিকেটটাও বাঁচত। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আসলে আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড। আপনারা জানেন যে ক্রিকেট দিয়ে বাংলাদেশকে অনেক পৃথিবীর বিভিন্ন দেশে শুধু ক্রিকেট দিয়ে কিন্তু বাংলাদেশকে চিনে, এবং এই জায়গাটা আসার পিছনে কোকোর অবদান আমি মনে করি সবচেয়ে উপরে রাখবো আমি। এবং ওই হিসাবে কেন রাখবো, আপনি যদি খেয়াল করে থাকেন যে 2007 সালে আমরা ওয়ার্ল্ড কাপে যেভাবে ইন্ডিয়াকে হারিয়েছি, আপনারা জানেন যে ওই সময়ে ডেভেলপমেন্ট কমিটির উনি চেয়ারম্যান ছিল। পুরো ক্রিকেটারদেরকে প্রশিক্ষণ নেওয়ার জন্য আমরা আর্মি ক্যাম্পে নিয়ে গেল, এবং এই যে একটা চেঞ্জিং, এবং ওইটার পরে আপনারা যদি দেখেন যে ডেভেলপমেন্ট কিভাবে একটা হাই পারফরমেন্স করলো, এই হাই পারফরমেন্স করার পরে 5 জন ক্রিকেটার, এই যে পঞ্চপাণ্ডব তৈরি হয়েছে, এটা কিন্তু আমি মনে করি যে আমাদের আরাফাত রহমান কোকোর হাত ধরে হয়েছে। এবং এই 5 জন পঞ্চম পাণ্ডব পরে আপনারা যদি খেয়াল করেন এখন কিন্তু কারো কোনো পাণ্ডব নাই। এবং আপনারা আরও আমি দুঃখের সাথে বলতে চাই যে এই যে হাই পারফরমেন্স এবং ডেভেলপমেন্ট যে হয়েছে, আগে যে আমরা কত নিউট্রালভাবে উনি করেছে সেই জন্যই কিন্তু 5 জনে উঠে এসেছে। এখন কিন্তু দেখেন এত স্বজনপ্রীতি এতভাবে হয়েছে, এখন কিন্তু পাইপলাইনে আমাদের ক্রিকেট প্লেয়ারও নাই। এই আমাদের আরাফাত রহমান কোকোর জন্য আজকে বাংলাদেশ ক্রিকেটে বিশ্ব দরবারে নাম্বার 1 ব্র্যান্ড হয়েছে। আমি মনে করি ওনার উচ্চতায় এখন পর্যন্ত কোনো সংগঠনও যেতে পারে কিনা সন্দেহ আছে। যে আমি ফেসবুকে দিয়েছি যে বাংলাদেশ ক্রিকেট কূটনীতিতে বিশ্ব রেকর্ড করেছে। আমি মনে করি আপনারা যদি খেয়াল করে থাকেন, সাবের হোসেন থেকে ধরে তখন ডালমিয়া, আমাদের সাথে যেই রিলেশনটা ছিল, ওই রিলেশনটা কিন্তু ডেভেলপ করছে কূটনীতিকভাবে। এবং আমরা ওই সাবের ভাইয়ের হাত ধরে এবং ডালমিয়ার হাত ধরে আমরা, এবং কূটনীতির একটা সম্পর্ক ছিল আইসিসির সাথে আমাদের একটা বিশাল। আপনারা যেখানে আমরা করতে পারি নাই, কোনো বিশ্বকাপ আয়োজন করতে পারি নাই, সেখানে কিন্তু উনি মিনি ওয়ার্ল্ড কাপ দিয়ে শুরু করেছিলেন 1998 সালে। সেটার পর থেকে কিন্তু আপনারা দেখেছেন যে কূটনীতিকভাবে কীভাবে আমরা 2000 সালে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, এবং টেস্ট স্ট্যাটাসের পরে আপনারা খেয়াল করে থাকেন যে হাত ধরে কিন্তু আমি মনে করি যে লাস্ট রিজিমেও এই ফ্যাসিস্ট সরকারও ওইটার হাত ধরে ক্রিকেটটা একটা পর্যায়ে ছিল। যখনই আপনারা দেখেছেন যে আপনারা ক্রিকেটের সংগঠকের বাইরে থেকে বোর্ড প্রেসিডেন্ট করা হলো, দ্যাট মিনস আপনাকে একটা খেলোয়াড়কে বোর্ড প্রেসিডেন্ট করেছেন কিভাবে, একটা সংগঠনের বাইরে থেকে। এবং ঠিক ওইভাবেই 2টা রিজিমে আপনি যদি খেয়াল করেন, 2বারই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করা হয়েছে খেলোয়াড়। আপনি একটা খেলোয়াড়কে যারা আমরা পেমেন্ট করেছি, জামিল ভাই আমরা সবাই পেমেন্ট করেছি, তাদেরকে দিয়ে আপনারা আমাদের জায়গায় বসায় দিয়েছেন বোর্ড চালানোর জন্য। তো আপনার সেটার ফল তো এখন পাচ্ছেন। আমি মনে করি কোনো খেলোয়াড়ের কোনো বিরুদ্ধে না, আমরা একটা সংগঠক হইতে হবে, ক্রিকেট সংগঠক, তার ক্রিয়া জ্ঞান থাকতে হবে, তার সার্বক্ষণিক একটা ম্যানেজমেন্ট জ্ঞান থাকতে হবে, তার পারফরমেন্স হিসাবে তার প্রতিষ্ঠান চালানোর জ্ঞান থাকতে হবে, একটা প্রতিষ্ঠান চেয়ারম্যান যেভাবে চালায়, পলিসি মেকিং করে সেভাবে তার জ্ঞান থাকতে হবে। এইভাবেই কিন্তু আপনার প্রতিষ্ঠান চলে, এবং এই চলানোর জন্য আপনাকে প্রাতিষ্ঠানিক জ্ঞান, ক্রিকেটীয় জ্ঞান, ক্রিকেটের সাথে সংগঠকদের জ্ঞান, এবং ক্রিকেটকে যারা দিতে আসে, যেমন এখন হোল ওয়ার্ল্ডে কেউ ক্রিকেটকে দেয়, কেউ ক্রিকেটকে নেয়। ক্রিকেটকে যারা দিতে আসে তাদের হাতে যদি ক্রিকেট বোর্ড হাতে থাকে, তাহলে ক্রিকেটটা সুন্দর।